তাই প্রেম করবার সময় তো মনে ছিল না? সেটা কি শুধু আমি একা করেছি? তুমিও তো জানতে আমি বিবাহিত। দেখো, এভাবে আমার পক্ষে আর সম্ভব নয়। ছেড়ে বেরিয়ে আসতে পারলে এসো, নয়তো আমাকে ছাড়ো। দু নৌকায় পা দিয়ে বেশি দিন চলা যায় না। তুমি কি ভাবছো আমি চেষ্টা করছি না? তুমি জানো আমি উকিলের সঙ্গে কত দূর এগিয়ে গেছি। শোনো, আমি রেজাল্ট দেখতে চাই বিভাস। রোজকার প্রোগ্রেস রিপোর্ট আমার না পেলেও চলবে। আমাদের এবারের নিবেদন শিবশঙ্কর ঘোষের লেখা অপেক্ষা গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। শিবশঙ্কর ঘোষ হাওড়ার বাসিন্দা। হাওড়াতেই পড়াশুনো এবং বেড়ে ওঠা। বর্তমানে বেসরকারি সংস্থায় কর্মরত। ভালোবাসেন গল্প লিখতে আর ছবি তুলতে। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পটি লেখকের কল্পনা প্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্প পাঠে ও বিভাসের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, সুমনা, প্রিয়া ও পুটুষের চরিত্রে দেবশ্রী মুখার্জি, রান্নার লোকের চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, উকিল, ডাক্তার প্রিয়ার বাবার চরিত্রে গল্পের সূত্রধর সৌভিক সাহা। শুরু হচ্ছে শিবশঙ্কর ঘোষের গল্প অপেক্ষা। বিভাস অনেকদিন ধরেই প্রিয়াকে বোঝাতে চেষ্টা করছিল, আর প্রিয়া সব বুঝেও চুপ। আসলে বিভাস প্রেমে পড়েছে, কিন্তু প্রিয়াকে বলে উঠতে পারেনি। সম্পর্কটা নতুন। সুমনা তার অফিসে জয়েন করেছে বছর খানেক হলো, ঠিক পাশের কিউবিকল। প্রথম দিকে একটু আধটু হাসি ঠাট্টা আর অফিস ক্যান্টিনে সামান্য চোখে চোখ, ব্যাস ওইটুকুই ছিল। কিন্তু গত ডিসেম্বরের পার্টিতে দুপেক পেটে পড়ার পর সবকিছু বদলে গেল। সেদিন খোলা ছাদের হুল্লোড়ে দুজনে ভিড়ের থেকে কিভাবে যেন একটু আলাদা হয়ে পড়েছিল। হলটারনেক ব্লাউজ, অর্ধ স্বচ্ছ শাড়ি, কেমন একটা অদ্ভুত আবেদন ছড়াচ্ছিল সুমনা। সেই শুরু। তারপর সম্পর্কের জটিল রসায়ন কখন যে পাকে চক্রে তাকে জড়িয়ে ফেলল, বিভাসের কাছে আজও তা খুব পরিষ্কার নয়। সুমনা এখন আর কিছুই লুকিয়ে রাখতে চায় না। সুমনার বলা কথাগুলো হাঁপ ধরায় যেন, ফিরে ফিরে কানে বাজতে থাকে। আমি রেজাল্ট দেখতে চাই বিভাস, রেজাল্ট। রোজকার প্রোগ্রেস রিপোর্ট আমার না পেলেও চলবে। আমার আর ভালো লাগছে না। এই মাসটাই তোমার হাতে আছে, তার মধ্যে যা করার করো, না হলে। কথা শেষ করেনি সুমনা। বিভাসও আর জিজ্ঞেস করেনি। বিভাসের আজকাল কেমন বোকা বোকা লাগে নিজেকে, খুব বোকা। আসলে প্রিয়াকে ভোলাটা বিভাসের পক্ষে খুব সহজ নয়। বিয়ের কয়েক বছরের মধ্যেই প্রিয়া বাড়ির সবার প্রিয় হয়ে উঠেছিল। নিজের মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে সংসারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। না হলে আজ সেও হয়তো কর্পোরেট ল্যাডারের কোনো উঁচু ধাপেই থাকতে পারত। তার এত সাধের সংসারটার আয়ু যে এত ছোট হয়ে আসবে, সেটা বোধহয় সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কোনোদিন। সে তো কোনো অংশেই কম ছিল না। যথেষ্ট সুন্দরী, শিক্ষিতা, সুন্দর শিক্ষিত পরিবার, বরাবরই আর্থিক সচ্ছলতার মধ্যে মানুষ। ঝলমলে হাসি আর মিষ্টি ব্যবহার সবার কাছেই তাকে আপন করে তুলেছে চিরকাল। এখন যা হচ্ছে সেটা যেন একটা দুঃস্বপ্ন। মাঝে মাঝে মনে হয় ঘুম ভেঙে উঠে দেখবে কিচ্ছু বদলায়নি। সে ঘুমিয়ে ঘুমিয়ে মিথ্যে একটা ভয়ের স্বপ্ন দেখছিল। এখন বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা পর্যন্ত ওদের এই ভাঙনের খবর জানে। যদিও সামনাসামনি অবশ্য কেউই প্রিয়াকে কিছু বলে না, শুধু দূর থেকে ওর বদলে যাওয়াটা লক্ষ্য করে। বিভাস তো বাড়িতে আসা প্রায় বন্ধই করে দিয়েছে, আর প্রিয়া বাইরে বেরোয় শুধু মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিতে আর নামিয়ে আনতে। ওদের 5 বছরের ছোট্ট মেয়ে মোনালিসা ওদের আদরের পুটুস। মেয়েটাও আজকাল কেমন যেন চুপচাপ হয়ে গেছে। খুব স্পষ্ট করে না হলেও কিছু তো বোঝে। আজকাল বুঝতে পারে বাবা আর আগের মতো নেই। কতদিন আদর করেনি, জড়িয়ে ধরেনি, কাঁধে নিয়ে এই ঘর থেকে ওই ঘর ঘুরেও নি পর্যন্ত। তবু মায়ের মতো সেও কিচ্ছু বলে না, চুপ করে থাকে।
সময় যেন বড় তাড়াতাড়ি ওর বয়স বাড়িয়ে দিচ্ছে। বিভাসকে কিছু জিজ্ঞেস করলে বলে, অফিসের চাপ, কি করব বলো। কথা বাড়ায় না প্রিয়া। আসলে বিভাস ইতিমধ্যে যাদবপুরের কাছে একটা ফ্ল্যাট নিয়েছে। বিভাসের মুখ থেকে না হলেও খবর ঠিকই এসেছে প্রিয়ার কাছে। আজকাল সে আর হাসে না, অদ্ভুত শান্ত হয়ে গেছে। দু চোখ ভর্তি কথা জমে আছে, কিন্তু সে কথা আর খুব কমই মুখ পর্যন্ত পৌঁছতে পারে। খুব গভীরে স্মৃতিগুলো ওলট পালট হতে থাকে। 6 বছরের প্রেম এভাবে মিথ্যে হয়ে গেল। এই বিভাস কি সেই বিভাস? বিয়ের আগের ঘটনাগুলো চারপাশ দিয়ে হাঁটে। এই তো কয়েকদিন আগের কথা, প্রিয়ার জন্মদিনে অসুস্থতার নাম করে হেড অফিস থেকে কনফারেন্স ছেড়ে চলে এসেছিল। বেশি দামে ফ্লাইটের টিকিট কেটে শুধু প্রিয়াকে চমকে দেবে বলে। দরজা খুলে প্রিয়া অবাক, যেন তর্সই ছিল না বিভাসের। দরজায় দাঁড়িয়েই প্রিয়াকে জড়িয়ে ধরেছিল, ফিস ফিস করে বলেছিল, চাকরি ছাড়তেও রাজি, তোমাকে ছাড়তে পারবো না। আরে কি পাগল লোক রে বাবা, চাকরি গেলে বউকে খাওয়াবে কি? যদিও মনে মনে খুশি হয়েছিল, বিড়বিড় করে বলেছিল, তুমি এসেছো, আজ এই আমার পৃথিবীর সেরা উপহার। কি বললে? কিছু না তো, কিচ্ছু বলিনি। কারা যেন হাসছে প্রিয়াকে দেখে। হাসির শব্দে বাস্তবে আছড়ে পড়ে প্রিয়া। মনে মনে ম্লান হাসি। আজও সেই পুরনো বিভাসকে ভুলতে পারে না যেন। কদিন আগে বাবার ফোন এসেছিল। বাবা বললেন, কি করছিস? নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না মা। পুরুষকে নিয়ে আপাতত আমার এখানে চলে আয়, তারপর না হয় ভেবে দেখা যাবে। প্রিয়া কিছু বলেনি। কি বা বলবে? সে নিজেও তো এখনো ঠিক করে উঠতে পারেনি কি করবে। এত কিছুর পরেও নিজেরই ভাবতে অবাক লাগে। ফেব্রুয়ারির শেষে একদিন প্রিয়ার ফোনে বিভাসের হোয়াটসঅ্যাপ এলো, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, হয়তো তুমি শুনেওছ। আমার পক্ষে আর এই সংসারটা করা সম্ভব নয়। যত তাড়াতাড়ি হয় ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো। দুজনে রাজি থাকলে সুবিধে হয়, মিউচুয়াল ডিভোর্সে ঝামেলা কম। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, ফ্ল্যাটটা তোমার নামে লিখে দেব। প্রিয়া কিছুক্ষণ বুঝতে পারে না কি বলবে, দম বন্ধ হয়ে আসে। সবই জানা, তবু একেবারে বিভাসের কাছ থেকে সরাসরি এমন কথাই প্রথম। একটু সময় নেয়, তারপর ছোট্ট করে লিখে, যা করবে তাড়াতাড়ি করো, আমার তরফ থেকে কোনো বাধা নেই। বিভাস জানতো যে প্রিয়া এইরকমই কিছু বলবে। বরাবরই নিজের আত্মসম্মানের মূল্য তার কাছে অনেক। কষ্ট হলেও কোনো অনুরোধ বা জবরদস্তি সে দেখাবে না। বিভাসেরও অবাক লাগে, প্রিয়াকে কি করে এই দুঃখটা দিতে পারলো সে, যাকে একদিন সে চোখে হারাতো, ঘন্টায় ঘন্টায় ফোনে কথা না হলে শান্তি পেত না। কে জানে, মানুষের জীবনটাই হয়তো এইরকম। পরদিন সকাল থেকে তোড়জোড় করে উকিলকে দিয়ে ডিভোর্সের কাগজ তৈরির কাজ শুরু করে দেয় বিভাস। আজকাল দরকারি টাকাটা প্রিয়াকে অনলাইনেই পাঠিয়ে দেয়। কথা প্রায় হয়ই না। খুব প্রয়োজনে হোয়াটসঅ্যাপই একমাত্র মাধ্যম। দেখতে দেখতে মার্চ মাসের শেষ দিকে বিভাস জানালো সে বাড়ি আসছে উকিলের কাগজ নিয়ে। প্রিয়ার সই দরকার। বিভাসের প্ল্যান ছিল ওর মেয়েকে মাঝে মাঝে দেখতে পাবার ব্যাপারে প্রিয়ার সঙ্গে কথা বলা, মেয়ের সঙ্গে একটা দিন কাটানো। মেয়ের জন্য একগাদা খেলনা কিনে অপরিচিতের মতো বিভাস নিজের বাড়িতে ঢোকে। প্রিয়া কিছুই বলে না, দু চোখ ভর্তি ব্যথা নিয়ে চুপ করে থাকে। সেদিনই বিকেলে রান্নার লোক এসে বলে, কাল থেকে লকডাউন, শুনেছ তো? আসতে পারবো কিনা জানি না বাপু, তোমরাও দেখো কি করবে। অনেকবারই তো বলে দিয়েছে কাল থেকে না যেতে। লকডাউন বিভাস একটু আধটু শুনেছিল বটে, কিন্তু গা করেনি। কদিন ধরে খবরের কাগজ, টিভি কোনো কিছুর সঙ্গেই প্রায় যোগাযোগ নেই। করোনা বলে একটা রোগ সারা পৃথিবীতে ছড়াচ্ছে, এইটুকুই কানে এসেছিল। কিন্তু লকডাউন, তড়িঘড়ি টিভি খুলে চক্ষু স্থির।
মহা বিপদে পড়ল বিভাস। আচ্ছা গেড়ো, আর একদিনের মধ্যেই দরকারি কাগজ সই করে জমা দিতে হবে। উকিলের সঙ্গে যোগাযোগ করতে উনি বললেন, আরে মজুমদার বাবু, হ্যাঁ উকিল বাবু। আপনার কাগজ নিয়ে তো আমি এখনই কিছু করতে পারবো না। হুম। এখন তো কোর্ট বন্ধ, আচ্ছা। আগে খুলুক, হুম। তারপর দেখা যাবে এখন। আর মশাই, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। এসব ব্যাপারে অত তাড়াহুড়ো করতে নেই মশাই। আর একটু ভাবুন, নিজেদের পারলে একটু সময় দিন। এখন তো লকডাউন শুরু হয়ে গেল। হুম। দেখুন ভেবে, তারপর না হয় সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে। অস্বস্তি হয় বিভাসের, মনে মনে ছটফট করে। কি করবে এখন? বাস, ট্রেন, অ্যাপ ক্যাব সব বন্ধ কিছুদিনের জন্য। একদম হাত পা বাঁধা। ভাবলো দু একদিন পরেই ঠিক ম্যানেজ করে চলে যাব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। ওই বাড়িতেই থাকতে হলো। সে এক দমবন্ধ পরিবেশ। তারই মধ্যে সুমনার ফোনও আসতে থাকলো। কি চলছে? হ্যাঁ, বাড়ি গিয়ে আবার জমে যেও না। কি যাতা বলছো? আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি? ফোনটা হাতে নিয়ে বসার ঘর ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো বিভাস, প্রিয়ার থেকে আড়াল খোঁজার চেষ্টায়। প্রিয়া সেই চুপ। বিভাসের মাঝে মাঝে মনে হয় এর চেয়ে প্রিয়া যদি চেঁচামেচি করতো, চিৎকার করে অভিযোগ জানাতো, তাহলেই যেন ভালো হতো। উত্তরে সেও দু কথা বলার সুযোগ পেত, কিন্তু এ যেন নীরবে বিদ্ধ করা। প্রিয়ার চোখ দুটোকে আজকাল এড়িয়ে চলে বিভাস। এক একটা ঘন্টা কাটে যেন এক একটা দিনের মতো। সেদিন সকালে উঠে বিভাস বুকে একটা হালকা ব্যথা অনুভব করল। ব্রেকফাস্ট টেবিলে বসে খুক খুক করে কাশি। এমনিতে বিভাসের একটু ঠান্ডা লাগার ধাত, সে ব্যাপারটাকে আমল দিতে চাইল না। কিন্তু প্রিয়া এই প্রথম যেন একটু উঁচু গলায় মেয়েকে ডেকে বলল, একদম আর কারোর কাছে যাবে না। গা ঘেঁষাঘেঁষি করবার কোনো দরকার নেই। ওই ছোট্ট পুটুসও এক কথাতেই বুঝলো মা কি বলতে চাইছে। আগে হলে কাঁদতে বসতো, ঘ্যান ঘ্যান করত, কিন্তু এখন সে বড় হয়ে গেছে। বিভাসও এ নিয়ে আর কথা বাড়ালো না। কিন্তু বিভাসের এত কাশি হচ্ছে কেন? প্রিয়া ভাবতে বসল। ভাবনা থেকে উদ্বেগ আর এক রাশ দুশ্চিন্তা। আজও সে বিভাসের জন্য চিন্তা করে। অসুখ হলে তার নিজের রক্তচাপ বেড়ে যায়, আর থাকতে পারল না। হঠাৎ থার্মোমিটার নিয়ে বিভাসকে এগিয়ে দিয়ে বলল, জ্বরটা দেখো। বিভাসও মাথা নিচু করে বাধ্য ছেলের মতো থার্মোমিটার মুখে গুঁজে দিল। প্রিয়াই একটু পরে থার্মোমিটারটা বিভাসের মুখ থেকে বার করে দেখতে দেখতেই বলে উঠল, এ তো জ্বর 99। একদম বিছানা ছেড়ে উঠবে না। চারপাশে অসুখ হচ্ছে, চুপ করে শুয়ে থাকো। তারপরেই ফোন করলো ডাক্তার সুবীর গোস্বামীকে। সুবীরদা, খুব বিপদ। বিভাস খুব কাশছে, আর গায়ে 99 জ্বর। কি করি বলো তো? চিন্তা করো না, টেস্ট করিয়ে নাও। সিমটমস যা বলছো তাতে করোনা পজিটিভ আসার সম্ভাবনা একটু বেশি। দেখো, তেমন বাড়াবাড়ি না হলে আমার মনে হয় বাড়িতে থাকলেও ভালো থাকবে। জানি। অবশ্য যদি তুমি সেটা চাও। প্রিয়ার সঙ্গে সঙ্গে বলল, আমি আছি, আমি পারবো। আমি ওকে নার্সিং হোমে পাঠাবো না। তবে খুব সাবধান, বিভাসের কাছে একদম কেউ যাবে না। ওর ঘর, বাথরুম, ব্যবহারের জিনিসপত্র সব আলাদা রাখবে, ঠিক আছে? আর দূর থেকে খাবার দিতে হবে। জানি, আমি পারবো। বেশ, যদি পারো আমি হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, শ্বাসকষ্ট হলেই আমাকে খবর দেবে, যত রাতই হোক, ঠিক আছে? আমার ফোন খোলা থাকবে। এই বলেই ডাক্তারটি ফোন রেখে দিলেন। প্রেসক্রিপশন পেতেই প্রিয়া ছুটল ওষুধের দোকানে। মেয়েকে বাবার থেকে দূরে রাখল। সারা রাত ধরে বিভাস কাশল, আর প্রতিটি কাশির শব্দ প্রিয়ার হৃৎপিণ্ডের গতি বাড়ালো। প্রতিটি উদ্বেগ সে ডাক্তারকে টেক্সট করে গেল। দিন সাতেক যে কিভাবে কাটল প্রিয়া জানে না। মুহূর্ত, মিনিট, ঘন্টা, দিনের হিসেব গুলিয়ে ফেলেছিল। কয়েকদিনের মধ্যেই বিভাস স্বাভাবিক হতে সে নিজেও একটু ছন্দে ফিরল।
ডাক্তার বললেন, এই তো এবার বিপদ মুক্ত, কদিন খুব খেল দেখালে যা হোক। বিভাস প্রিয়ার দিকে চোখ তুলে তাকাতে পারে না, কিছু যেন বলতে চায়, কথা গুছিয়ে উঠতে পারে না, আর প্রিয়াও কোনো সুযোগই দিচ্ছে না কিছু বলার। সুমনার ফোন। বিভাস ফোনটা সাইলেন্ট করে দেয়। বড্ড অসহায় লাগে নিজেকে। তুমি কবে যাবে জানিও, সেই বুঝে মেয়েকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। বিভাস ধরা গলায় বলল, আমি কোনোদিনও যাব না, পারলে আমাকে ক্ষমা করে দিও, আর এই বাড়িতে একটু থাকতে দিও। প্রিয়া একটা শব্দ উচ্চারণ করে না, কিন্তু পুটুস শুনেছিল। পড়া ছেড়ে ছুটতে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, সত্যি বাবা, আর যাবে না? তুমি অনুষ্কার বাবার মতো একেবারে চলে যাবে না তো আর? বিভাসের গলার কাছে দলা, চোখ দুটো টনটন করে ওঠে, মুখে কথা আসে না, শুধু দুহাত বাড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরল। সেদিন রাতে প্রিয়ার জ্বর এলো, 103 জ্বর। ফোনে ডাক্তার বললেন, বাড়িতে প্যারাসিটামল কিছু আছে তো? হ্যাঁ। দিয়ে দাও। তোমার সময় যেগুলো কেনা হয়েছিল তার তো কিছু রয়েছে নিশ্চয়ই। আর হ্যাঁ, শ্বাসকষ্ট হলে কিন্তু রিস্ক নেওয়া যাবে না, আচ্ছা। হসপিটালাইজ করতে হতে পারে। খবর দিও আমায়। হুম, ঠিক আছে, বাদ বাকি আমি লিখে পাঠাচ্ছি। ঠিক আছে। বিভাসের মতো একই গাইডলাইন মেনে চিকিৎসা চলতে লাগলো। বিভাসও প্রেসক্রিপশন পেয়ে ওষুধ নিয়ে এলো, কিন্তু জ্বর কমলো না। পরের দিন শ্বাসকষ্ট শুরু হলো, কাশিও কমার নাম নেই। ডাক্তার বললেন, না না, অক্সিজেন কমে যাচ্ছে, আর রিস্ক নেওয়া যাবে না, হাসপাতালে দিতেই হবে। কিন্তু প্রিয়া যেতে চায় না, শুধু বলে, আমার কিছু হবে না, আমার কিছু হলে আমার মেয়েকে দেখবে কে? না না, আমি বাড়িতেই থাকবো। কিন্তু অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। শেষে হাসপাতালে যেতেই হলো। প্রিয়াকে নিয়ে স্ট্রেচার যখন কোভিড ওয়ার্ডে চলে যাচ্ছে, বিভাস শুধু বিড়বিড় করে বলল, ফিরে এসো প্রিয়া, তাড়াতাড়ি ফিরে এসো, পারলে ক্ষমা করো, আমরা অপেক্ষায় রইলাম। যতদিন তুমি না আসছো ততদিন তোমার পুটুসের হাত ধরে আমি রইলাম, প্রয়োজনে অনন্তকাল। শুনলেন শিবশঙ্কর ঘোষের লেখা অপেক্ষা গল্পটি। গল্প পাঠে ও বিভাসের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, সুমনা, পুটুস ও প্রিয়ার চরিত্রে দেবশ্রী মুখার্জি, রান্নার লোকের চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পান, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, গল্পের রেডিও রূপান্তর উকিল ডাক্তার প্রিয়ার বাবার চরিত্রে, গল্পের সূত্রধর ও পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।